1968 সালে আমেরিকা ও সোভিয়েতের মধ্যে ঠান্ডা যুদ্ধ চলাকালীন মার্কিন কমান্ডার একটা টিম পাঠায় ভিয়েতনামের জঙ্গলে এক গোপন মিশনের জন্য। তবে এক রহস্যময় কারণে তারা প্রত্যেকে নিখোঁজ হয়ে যায়। ফলে কোনো খবর না আসায় আরেকটা টিমকে পাঠানো হয় তাদের খুঁজতে। কিন্তু সেখানে গিয়ে তারা এমন এক গোপন এক্সপেরিমেন্টের ব্যাপারে জানতে পারে যা পৃথিবী ধ্বংস করার ক্ষমতা রাখে। তাহলে এখন প্রশ্ন, সেই আগের দলের সাথে কি হয়েছিল এবং এইখানে কোন রহস্যময় এক্সপেরিমেন্ট চলছে? তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক অস্ট্রেলিয়ান সায়েন্স ফিকশন মুভি প্রিমিটিভ ওয়ারের এক্সপ্ল্যানেশন। সালটা 1968। ভিয়েতনামে যুদ্ধ চলাকালীন কোনো এক মিশনের জন্য একটা আমেরিকান মিলিটারি টিম গ্রিন বেরেটদের পাঠানো হয়েছে এক জঙ্গলের উপত্যকায়, যাকে তারা নাম দিয়েছে সাইট ডেল্টা। রাতে মুষলধারে বৃষ্টি শুরু হলে হঠাৎ কোনো এক অজানা জন্তু তাদের উপর আক্রমণ করলে দলের প্রায় সবাই মারা যায়। শেষ অবধি শুধুমাত্র দুজন বেঁচে থাকলে তারা মিশন ছেড়ে পালানোর জন্য কমান্ডার কর্নেল জেরিকোর থেকে রেডিওর মাধ্যমে সাহায্য চাইলে তখনই জন্তুটা এসে তাদের উপরে হামলা করলে তারাও মারা যায়। পরের দিন এই জঙ্গলের একটু দূরে থাকা আর্মি ক্যাম্পে এসে উপস্থিত হয় একজন অফিসার। তবে সে আসলে কে তা কেউ জানে না, এমনকি সে তার পরিচয় কাউকেই দেয় না। সে কমান্ডার কর্নেল জেরিকোর সাথে দেখা করতে চাইলে একজন আর্মি অফিসার তাকে তার কাছে নিয়ে যাওয়ার সময় অফিসারটা লক্ষ্য করে যে আর্মি ক্যাম্পের চারপাশে অনেকে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে। আসলে এইসব মানুষরা রেডিয়েশন পয়জনের শিকার। তবে কিভাবে তারা রেডিয়েশনের সংস্পর্শে এসছে তা এখনও কেউ বুঝতে পারেনি। এদের দিকে অফিসার কর্নেল জেরিকোর সাথে দেখা না করে চলে গেলে জেরিকো ঠিক করে তারা ভালচার স্কোয়াড নামের একটা লং রেঞ্জ রেকন টিম পাঠাবে গ্রিন বেরেট দলকে খুঁজতে, কারণ সে তো এখনও জানে না যে তারা নিখোঁজ নাকি মৃত। তাই তাদের উদ্ধার করার জন্য এই বিশেষ দলটা পাঠানো হবে। এই দলের লিডার ছিল সার্জেন্ট রায়ান বেকার, সেকেন্ড কমান্ড সার্জেন্ট জেভিয়ার, রেডিও অপারেটর লিওন, সাবেক এয়ার ক্যাভেলারি সেনা ইলাই টেলর, চার্লি মিলার, স্নাইপার জেরাল্ড ও লোগান। ভালচার স্কোয়াডের আগে একটা অন্য মিশনে ছিল। সেই মিশনে তারা সফল হওয়াতেই জেরিকো তাদের উপর বিশ্বাস করে গ্রিন বেরেট দলকে খুঁজতে পাঠায়। তারা জেরিকোর সাথে দেখা করলে সে তাদের বুঝিয়ে দেয় যে পরের মিশনে তাদের কাজটা কি এবং তারা কেন ওই জঙ্গলে যাচ্ছে। সে বলে 3 দিন আগে সে গ্রিন বেরেট নামের একটা টিম পাঠিয়েছিল জঙ্গলের উপত্যকায় একটা মিশনের জন্য। তবে কাল রাত থেকে তাদের সাথে কোনো মতেই যোগাযোগ করতে পারছে না। এখন ভালচার স্কোয়াড সেখানে গিয়ে তাদের ফিরিয়ে আনবে। আসলে জেরিকো তাদের থেকে লুকিয়ে রাখে যে গ্রিনদের টিমে মাত্র 2 জন তখনও বেঁচে ছিল। এটা ভালচার স্কোয়াডকে বললে যদি তারা যেতে না চায়, তাই সে এদের ব্যাপারে কিছুই বলে না। এছাড়াও এতদিন ধরে বেকারের উপর কিছু মিথ্যে অভিযোগ থাকায় জেরিকো তাকে কথা দেয় যে সে যদি এই মিশনটাও সফল করে ফিরে আসে তাহলে সে তার উপরে থাকা সব অভিযোগ সরিয়ে দেবে। সদ্য একটা মিশন থেকে ফেরা সত্ত্বেও তারা দিনটা বিশ্রাম নিয়ে রাতে রওনা দেয় জঙ্গলের উদ্দেশ্যে। জঙ্গলে নেমে প্রথমে তারা কাউকে খুঁজে না পেলে তারা আলাদাভাবে জঙ্গলে খুঁজতে শুরু করলে লিওন কয়েকটা বিশাল বড় বড় পায়ের ছাপ দেখতে পায়, যা মানুষের হওয়া তো অসম্ভব। তারা অনুমান করে এটা হয়তো উট পাখি বা বড় কোনো পাখির পায়ের ছাপ। তখনই আরেকজন এসে বলে সে একটা বিশাল বড় পাখির পালক খুঁজে পেয়েছে, যেটা সাধারণ কোনো পাখির পালকের চেয়ে অনেক গুণ বড়। এমন সময় আরেকজন একটা ব্যাকপ্যাক খুঁজে পায়, হয়তো এটা গ্রিনদের দলেরই কারোর হবে। তাই বেকার সেটা চেক করলে একটা ম্যাপ পায়। সেইখানে রিসার্চ স্টেশন 4 নামের একটা জায়গায় মার্ক করা থাকলে বেকার মনে করে হয়তো গ্রিন এইখানেই গেছে। সে আরও জানতে পারে যে ব্যাগটা যেখানে খুঁজে পাওয়া গেছিল তার পাশে 2 রকম পায়ের ছাপ ছিল, একটা গ্রিনদের দল কিন্তু আরেকটা সম্পর্কে কারোর কোনো ধারণা নেই। বেকার ব্যাগ থেকে একটা ডায়েরি খুঁজে পেলে সে দেখে এটা যার ব্যাগ সে ডায়েরিতে লিখেছে যে কেউ নাকি প্রতিদিন রাতে তাদের শিকার করছে। গতকাল রাতে তারা লুইসকে এই জন্য হারিয়েছে। এই লুইস ছিল ওই গ্রিনদের দলের এক সদস্য। সে ঠিক করে ব্যাগের পাশে তারা গ্রিন দলের যে পায়ের ছাপটা পেয়েছিল সেইটা ধরেই তারা আপাতত উদ্ধার কাজ চালাবে। পরিকল্পনা মতো তারা রাস্তা ধরে এগোতে থাকলে হঠাৎ বেকারদের উপর কোনো এক অজানা প্রাণী আক্রমণ করে বসলে বেকার কোনো রকমে তার এতদিনের মিলিটারি অভিজ্ঞতাকে ব্যবহার করে তাকে তাড়িয়ে দিতে সক্ষম হয়।
তবে জঙ্গলের মধ্যে ঘুটঘুটে অন্ধকার থাকায় তারা বুঝতে পারে না এটা কোন প্রাণী ছিল। তবে যেই হোক না কেন, প্রাণীটা সাধারণ প্রাণীর চেয়ে অনেকটাই বড়। অন্যদিকে এই জঙ্গলে ভালচার স্কোয়াডকে অনুসরণ করার জন্য সোভিয়েত ইউনিয়ন পাঠিয়েছে ডগস অফ ওয়ার নামের আরেকটা স্পেশাল টিম। এই দলের মধ্যে রয়েছে টলস্টয়, নিকিতা, সের্গেই, আলেকজান্ডার ও ভিয়েতনামের গেরিলা যোদ্ধা কন নেন। এরা মূলত সোভিয়েতদের কোনো এক গোপন জিনিস মার্কিন সেনাদের থেকে লুকিয়ে রাখার চেষ্টা করছে, আর ভালচার স্কোয়াড একটা আমেরিকান মিলিটারি গ্রুপ হওয়ায় তারা সেই গোপন জিনিসটা যেইভাবেই হোক তাদের থেকে সুরক্ষিত রাখতে চায়। একটু আগে যেহেতু বেকার ওই অজানা প্রাণীটাকে মারতে বন্দুকের ব্যবহার করেছিল, তাই গুলির শব্দে তারা আরও সজাগ হয়ে ভালচার স্কোয়াডকে খুঁজতে তারা 5 জন 5 দিকে ভাগ হয়ে গুলির শব্দের উৎসের দিকে এগোতে থাকলে হঠাৎই একটা র্যাপ্টর প্রজাতির ডাইনোসর আলেকজান্ডারের উপর হামলা করে মেরে ফেলে। অর্থাৎ এতক্ষণ ধরে যার পায়ের ছাপ ও পালক পাওয়া যাচ্ছিল এবং যারা গ্রিন বেরেট ও বেকারদের উপর আক্রমণ করেছিল তারা কোনো বাঘ বা অন্য কিছু নয়, বরং ছিল ডাইনোসর। এদিকে দলের বাকিরা কিছুক্ষণ পর আলেকজান্ডারের মৃতদেহ খুঁজে পেলে তারা ভাবে এটা নিশ্চয়ই আমেরিকানদের কাজ, তারাই এইরকম নৃশংসভাবে তাদের সঙ্গীকে মেরে ফেলেছে। আসলে ডাইনোসরদের কথা তাদের মাথাতেও আসে না। অন্যদিকে ভালচার স্কোয়াড আরও একটা ডাইনোসরের নখ খুঁজে পায়, তবে তারা এখনও জানে না যে এটা ডাইনোসরের। এই নখটা এতটাই বড় আর তীক্ষ্ণ যে এইটা দেখে সবাই ভয় পেয়ে বেকারকে বলে এই জঙ্গলে নিশ্চয়ই কোনো মনস্টার আছে, তাদের উচিত এখনই মিশন শেষ করে ফিরে গিয়ে জেরিকোকে রিপোর্ট দেওয়া যে গ্রিনদের খুঁজে পাওয়া যায়নি। কিন্তু বেকার মিশন শেষ না করে বাড়ি ফিরবে না, তাই বেকারকে অনুসরণ করেই তারা পুনরায় হাঁটতে শুরু করলে কিছু দূর গিয়ে একটা গুহায় তারা গ্রিনদের এক সদস্যের মৃতদেহ দেখতে পায় এবং তারা ভিতরে ঢুকলে দেখতে পায় এখানে রয়েছে অনেকগুলো ডাইনোননিকাস প্রজাতির ডাইনোসরের বাচ্চা। বেকারের দলকে দেখেই তারা আক্রমণ করতে এলে ভালচার স্কোয়াড তাদের উপর গুলি বর্ষণ করতে করতে কোনো রকমে গুহা থেকে পালাতে পারে। তবে পালানোর সময় অন্ধকারের মধ্যে বেকার ও লিওন দল থেকে আলাদা হয়ে যায়। বেকার বুঝতে পারে তারা আগে যে বিশাল বড় পাখির পালকটা দেখেছিল সেটা এই ডাইনোসরের। এমন সময় আরও কিছু ডাইনোসর তাদের উপর হামলা করতে এলে এইবারও তারা কোনো ক্রমে বেঁচে খুঁজতে বেরোয় অন্য দলটাকে। তাদের নেতৃত্বে ছিল সার্জেন্ট জেভিয়ার। জেভিয়ারের এই দলটাও অবশ্য পালিয়ে শান্তি পায়নি। ডাইনোসরদের থেকে পালালেও তাদের এখন ঘিরে ধরেছে একদল টিরেক্স। অন্যদিকে বেকার ও লিওন জেভিয়ারদের দলকে খোঁজার সময় তারাও মুখোমুখি হয় একটা ঘুমন্ত টিরেক্সের। সেই বড় টিরেক্সটা যদিও ঘুমোচ্ছিল, তবে তার চারপাশে ঘুরতে থাকা অনেকগুলো ছোট্ট বাচ্চা টিরেক্স বেকারদের দেখে নিলে তারা ভয় পেয়ে চিৎকার করতে থাকলে বড় টিরেক্সটার ঘুম ভেঙে তাদের ধাওয়া করতে শুরু করে। ফলে বেকার ও লিওন কোনোভাবে পালিয়ে গেলেও টিরেক্স কিছুতেই তাদের পিছু ছাড়ে না। এইভাবেই সকাল হয়ে গেলেও এখনও টিরেক্স সমান তালে তাদের পিছনে ছুটতে থাকে। অন্যদিকে জেভিয়ারদের দলও গতকাল রাত থেকেই ডাইনোসরদের থেকে পালিয়ে বেড়াচ্ছে। এইখান থেকে বেরোনোর জন্য তাদের জেরিকোর সাথে যোগাযোগ করতে হবে, আর তার জন্য দরকার রেডিও, যা আছে লিওনের কাছে। তাই তারাও এইবার খুঁজতে বেরিয়ে পড়ে বেকার ও লিওনকে। এদিকে টিরেক্সের হাত থেকে পালিয়ে বেকার ও লিওন একটা নদীর সামনে এসে পড়লে আর কোনো রাস্তা না থাকায় তারা নদীতে লাফ দিলে লিওন সাথে সাথেই অজ্ঞান হয়ে যায়, আর এদের দেখে টিরেক্সও নদীতে লাফ দেয়। যদিও জলের মধ্যে টিরেক্স তাদের পিছু ছেড়ে নিজের মতো অন্যদিকে চলে যায়। এতক্ষণে বেকার কিছুটা নিশ্চিন্ত হয়ে লিওনকে জল থেকে তুললে তখনই সেখানে হাজির হয় সোভিয়েত প্যালিওন্টোলজিস্ট সোফিয়া ওয়াগনার। সে আসলে এখানে থাকা বিভিন্ন ফসিলস এবং ডাইনোসরদের নিয়ে গবেষণা করে এবং এইখানে তার একটা ল্যাবও আছে যেটা সব রকম ডাইনোসরদের থেকে একদম সুরক্ষিত। তাই সে বেকার ও লিওনকে তার সাথে ল্যাবে নিয়ে আসে। সে বলে তাদের যে টিরেক্সটা ধাওয়া করেছিল সেটা আসলে ছিল ওই বাচ্চা টিরেক্সগুলোর মা। অন্যদিকে জেভিয়ারদের দল বেকার ও লিওনকে খুঁজতে রিসার্চ সেন্টারের দিকে এগোতে থাকলে রাস্তায় অনেক প্রজাতির বড় ছোট ডাইনোসরের সম্মুখীন হয়। এদিকে সোফিয়া বেকার ও লিওনকে নিয়ে ল্যাবে পৌঁছলে তারা বুঝতে পারে এটাই হচ্ছে ম্যাপে মার্ক করা রিসার্চ স্টেশন 4। তাই তারা সোফিয়াকে গ্রিনদের দলকে নিয়ে জিজ্ঞেস করলে সে বলে তারা নিশ্চয়ই এতক্ষণে মারা গেছে, কারণ এখন এই জঙ্গলে কোনো মানুষের পক্ষেই বেঁচে থাকা অসম্ভব।
বেকার তাকে জিজ্ঞেস করে সে এখানে পরিবারকে ফেলে এতদিন ধরে কেন রয়েছে, নিশ্চয়ই শুধু গবেষণায় তার উদ্দেশ্য নয়। তখন সোফিয়া জানায় সোভিয়েত জেনারেল বোরোডিন কিছুটা সময় ধরে একটা পার্টিকেল কোলাইডার নিয়ে এক্সপেরিমেন্ট চালাচ্ছিল, আর সেই এক্সপেরিমেন্ট ভুলবশত ডাইনোসরদের মতো বিলুপ্ত প্রাণীদের আবার এই জঙ্গলে ফিরিয়ে এনেছে। তার সহকর্মীরা এই পরীক্ষার ভয়ানক ফলাফলের পর বোরোডিনের বিরোধিতা করলে সে পার্টিকেল কোলাইডারকে বাঁচাতে এদের সবাইকে মেরে ফেলে, শুধু বেঁচে যায় সোফিয়া। সে এখন লুকিয়ে আছে এই ল্যাবে। অনেকদিন ধরে সে কিছু খায়নি, শুধু বেঁচে আছে কিছু ঔষধের দৌলতে। তবে পার্টিকেল কোলাইডার আসলে কি, এটার পিছনে বোরোডিনের কি উদ্দেশ্য ছিল, এই সম্পর্কে তাদের কিছুই জানায় না। বেকার ও লিওন সোফিয়ার কথা থেকে বুঝে যায় যে এইখানে থাকা মানে শুধু মৃত্যুর অপেক্ষা করা। তাই তারা রেডিও দিয়ে জেরিকোর সাথে যোগাযোগ করে সোফিয়া যা যা বলেছিল তার সবটা তাকে জানিয়ে বলে যত তাড়াতাড়ি সম্ভব তাদের জন্য একটা হেলিকপ্টার পাঠাতে, কারণ গ্রিনদের দলের আর কেউ বেঁচে নেই। তবে জেরিকো তাদের বাঁচানোর কথা ভুলে বোরোডিন ও সোভিয়েতদের ব্যাপারে জেনে বুঝতে পারে এখানে এতদিন ধরে অনেক মানুষ রেডিয়েশন পয়জনে ভুগছিল, এর কারণ নিশ্চয়ই ছিল ওই পার্টিকেল কোলাইডার। তাই এখন সে বেকারদের উদ্ধারের কথা না ভেবে বোরোডিন ও তার এক্সপেরিমেন্টের সব সত্যি খুঁজে বের করতে লেগে পড়ে। ততক্ষণে জেভিয়ারের নেতৃত্বে বাকি ভালচার স্কোয়াডের সদস্যরা রিসার্চ স্টেশন 4-এর একদম কাছাকাছি চলে এলে হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই সোভিয়েতের পাঠানো ডগস অফ ওয়ারের সদস্যরা তাদের উপর আক্রমণ করে বসলে এক সোভিয়েত সেনার গুলিতে জেরাল্ড গুরুতর আহত হয়। তবে এত গোলাগুলির আওয়াজে উড়ন্ত প্রজাতির ডাইনোসর তাদের উপরে হামলা করে বসলে তাদের আক্রমণে মারা যায় এক সোভিয়েত সেনা টলস্টয়। আর এই সুযোগে ভালচার স্কোয়াডের সবাই আহত জেরাল্ডকে নিয়ে পালিয়ে আসে রিসার্চ স্টেশনের পাশে। সেইখানে তাদের সাথে দেখা হয় বেকারদের, কিন্তু ডাইনোসররা এসে পুনরায় তাদের উপর হামলা করলে সবাই গুলির পর গুলি চালিয়ে তাদের প্রতিহত করার চেষ্টা করলেও এক পর্যায়ে এসে একটা ডাইনোনিকাস তাদের আগে থেকেই আহত থাকা জেরাল্ডকে টেনে নিয়ে যায়। তবে সে একজন প্রশিক্ষণপ্রাপ্ত সেনা, হার মানতে সে কখনোই শেখেনি, তাই সে লড়াই করে ফিরে আসতে গেলে মারাত্মকভাবে আহত হয় এবং বাকিরা তাকে উদ্ধার করে ফিরে আসে সোফিয়ার ল্যাবে। সোফিয়া এবার তাদের বোরোডিন ও তার এক্সপেরিমেন্টের ব্যাপারে সবকিছু জানায়। আসলে বোরোডিন সোভিয়েত ইউনিয়নের জন্য এমন এক পার্টিকেল কোলাইডার তৈরি করছিল যার মাধ্যমে ওয়ার্ম হোল প্রযুক্তি ব্যবহার করে সে আমেরিকাকে নিমেষের মধ্যে শেষ করে দিতে পারত। সোভিয়েত ইউনিয়ন এই এক্সপেরিমেন্ট দেশে করতে না দিলে সে এই জঙ্গলে এক্সপেরিমেন্ট চালাতে চেয়েছিল। তবে আমেরিকাকে ধ্বংস করা তার প্রধান উদ্দেশ্য থাকলেও তার আরও একটা লক্ষ্য ছিল টেলিপোর্টেশন প্রযুক্তি তৈরি করা, যাতে করে সোভিয়েত সেনাবাহিনীকে মুহূর্তের মধ্যে যে কোনো দেশে পাঠানো যায়। কিন্তু এই উচ্চাকাঙ্ক্ষা যত বড়, তার নিরাপত্তা সচেতনতা ঠিক ততটাই অন্ধ। আন্তর্জাতিক মানদণ্ড, বৈজ্ঞানিক সতর্কতা, এমনকি নিজের দলের আপত্তির পরেও সে উপেক্ষা করে প্রকল্পটি টেস্টিং অবস্থাতে চালু করে দেয়, যার ফলাফল হয় মারাত্মক। আনস্টেবল ওয়ার্মহোল থেকে প্রিমিটিভ টাইমের ডাইনোসর সহ নানান জীব বর্তমান পৃথিবীতে প্রবেশ করলে পুরো এক্সপেরিমেন্ট নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যখন বোঝা গেল যে এই বিপর্যয় সোভিয়েত সরকারের কাছে পৌঁছলে তাকে দেশদ্রোহী বিবেচনা করা হবে, তখন সহকর্মীরাই তার বিরুদ্ধে চলে গিয়ে এই এক্সপেরিমেন্ট থামানোর জন্য সোভিয়েত সরকারকে জানানোর জন্য উদ্যত হয়। সে পুরো এক্সপেরিমেন্ট সবার থেকে লুকিয়ে রাখতে বিজ্ঞানী, নিরাপত্তাকর্মী, সোভিয়েত ইউনিট, এমনকি ঘটনাটি তদন্তে আসা গ্রিনদের দলের সবাইকে শেষ করে দেয়। আর তাদের মধ্যেই ছিল সোফিয়ার স্বামী। সোফিয়া আরও জানায় যে সবাইকে মারার পরেও সে থামেনি, বরং সে আরেকটা পার্টিকেল কোলাইডার বানাতে শুরু করেছে যা আরও বেশি ভয়ানক হতে পারে। তাই এখন সোফিয়ার লক্ষ্য বোরোডিনকে যেইভাবেই হোক থামিয়ে পার্টিকেল কোলাইডার ধ্বংস করা, আর এর জন্য প্রয়োজন ভালচার স্কোয়াডের সাহায্য। তবে এই পার্টিকেল কোলাইডারের কাছাকাছি যেতে হলে তাদের নদী পেরোতে হবে। বেকার জানতে পারে যে একটু আগে ডগস অফ ওয়ার তাদের উপর আক্রমণ করেছিল এবং তাদেরকেও কোলাইডারকে আমেরিকানদের থেকে রক্ষা করার জন্য নিয়োগ করেছিল। ভালচার স্কোয়াড আসার পরে ডগস অফ ওয়ার ভেবেছিল তারা হয়তো পার্টিকেল কোলাইডার চুরি করে তাদের মারার জন্য এসেছে, তাই তারা তাদের উপর নজরদারি করতে শুরু করে। পুরো ব্যাপারটা শুনে ভালচার স্কোয়াড সোফিয়াকে সাহায্য করতে ও পার্টিকেল কোলাইডার ধ্বংস করতে রাজি হয়। তখনই ল্যাবটা অনেকগুলো র্যাপ্টর ঘিরে ফেললে এক পর্যায়ে এসে তারা বুঝতে পারে এইভাবে বেশিক্ষণ তাদের আটকানো যাবে না,
এছাড়াও সে জানে সে আর কিছুদিনের মধ্যেই মারা যাবে, তাই জেরাল্ড সিদ্ধান্ত নেয় তার জীবন উৎসর্গ করে সবাইকে বাঁচাবে। তাই সে বাকি সবাইকে বেরোনোর সুযোগ করে তার কাছে থাকা দুটো গ্রেনেড দিয়ে র্যাপ্টরগুলো সহ নিজেকেও শেষ করে বাকিরা নিরাপদে ল্যাব থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। পরের দিন সকালে তারা বোটে করে বোরোডিনের ঘাঁটির দিকে যেতে থাকলে বেকার সবাইকে জানায় যে তারা যখন শেষবার জেরিকোর সাথে যোগাযোগ করেছিল তখন সে বলেছিল তারা একটা চপার পাঠাবে, তবে সেটা কতটা সত্যি তা জানে না। এখন রেডিওতে আর বেশি চার্জ নেই, শুধুমাত্র একবারই হয়তো তারা জেরিকোর সাথে যোগাযোগ করতে পারবে। তাই এই সময় তাদের খুব সাবধানে বোরোডিনের বিরুদ্ধে প্ল্যান করে কোলাইডারকে বোম দিয়ে উড়িয়ে দিতে হবে। তবে সোফিয়া বলে কোলাইডারের স্টেবিলাইজেশন সিস্টেম দুর্বল না হওয়া অবধি সেখানে বিস্ফোরক ফেলা মানে সেটা বিস্ফোরিত হয়ে পুরো পৃথিবীকে উড়িয়ে দেওয়ার সমান। তাই তারা কোনো মতেই পার্টিকেল কোলাইডারের উপর ডিরেক্ট কিছু করতে পারবে না। কোলাইডার ধ্বংস করতে তারা প্রথমে রিঅ্যাক্টরের মেইন পাওয়ার কাট অফ করবে, যাতে করে কোলাইডারের স্টেবিলাইজেশন সিস্টেম দুর্বল হয়ে পড়ে এবং ওয়ার্মহোল নিজে থেকেই অনিয়ন্ত্রিত অবস্থায় যেতে শুরু করে। এরপর তারা ম্যানুয়ালি রিঅ্যাক্টরে বিস্ফোরক সেট করে পুরো ঘাঁটিটাকেই উড়িয়ে দেবে। যদি বিস্ফোরণ কোনো কারণে অসম্পূর্ণ হয় তাহলে কোর ব্লকের সাপোর্ট স্ট্রাকচারগুলো ধ্বংস করে দেবে। তখনই একদল স্পাইনোসোরাস প্রজাতির ডাইনোসর তাদের উপর আক্রমণ করলে কোনোভাবে তারা সারভাইভ করে। এতক্ষণ ধরে এত ডাইনোসরের আক্রমণ এছাড়া গতরাতে বন্ধু জেরাল্ডের মৃত্যু দেখে লোগান অনেকটা ভেঙে পড়ে। সে আর এসব কিছুই সহ্য করতে পারছে না। তাই সে নিজেকে শেষ করার জন্য বন্দুক তাক করলে বেকার এসে তাকে বাঁচিয়ে দেয়। সোফিয়া বলে ডাইনোসরেরা ইতিমধ্যেই কম্বোডিয়া জঙ্গলে প্রবেশ করছে, আর কিছু মাসের মধ্যেই তারা বর্মা, চীন এমনকি ভারতেও যেতে পারে। তাই তাদের খুব দ্রুত এই কোলাইডার ধ্বংস করতে হবে। তারা বোট থেকে নেমে বোরোডিনের ঘাঁটির দিকে যেতে শুরু করলে আবার কিছু ডাইনোসর তাদের উপর আক্রমণ করায় লোগান আত্মবলিদান দিয়ে ডাইনোনিকাসদের ক্রমাগত গুলি করে তাদের উস্কোতে শুরু করলে তারা বাকিদের ছেড়ে তার পিছনে যেতে শুরু করে। আর এইভাবে বাকিরা বাঁচলেও লোগান শহীদ হয়। রাতে তারা বোরোডিনের ঘাঁটি খুঁজে পেলে বেকার জেরিকোকে তাদের লোকেশন জানিয়ে বলে পার্টিকেল কোলাইডার সহ পুরো ঘাঁটি ধ্বংস করতে চলেছে, আর এটা করার পরেই যেন তাদের জন্য চপার পাঠিয়ে দেওয়া হয়। তবে জেরিকো তাদের পুরো ঘাঁটিটাকে অক্ষত রাখার নির্দেশ দেয়, কারণ এটা যদি মার্কিন সেনারা একবার দখল করতে পারে তাহলে সোভিয়েতরা ঠিক যে কারণে এটা বানিয়েছিল সেটাই মার্কিনরা কাজে লাগাতে পারবে, তাও আবার সোভিয়েতদের বিরুদ্ধে। এতে তাদের সামরিক শক্তি আরও অনেক বেশি মজবুত হয়ে যাবে। তবে বেকার এই প্রস্তাবে রাজি না হলে জেরিকো ঠিক করে এইবার সে তার বাহিনী নিয়ে ওই জঙ্গলে যাবে এবং বোরোডিনের ঘাঁটি দখল করবে। ততক্ষণে বেকার ও সোফিয়া বোরোডিনের ঘাঁটিতে সোভিয়েত সেনাদের ঘায়েল করে প্রবেশ করলে সোফিয়া বলে যে ডগস অফ ওয়ার গোষ্ঠীকেও বোরোডিন শুধুমাত্র তার স্বার্থেই বাঁচিয়ে রেখেছিল। একবার তার স্বার্থ ফুরিয়ে গেলে সে তাদেরও মেরে দেবে। তাই এখন তাদের কাছে সুযোগ আছে ডগস অফ ওয়ারকে তাদের দলে নিয়ে আসার। তাই ওরা নিকিতা ও সের্গেইকে বোঝায় যে বোরোডিন সোভিয়েতের ভালো চায় না, বরং সে পুরো পৃথিবীর জন্য একটা শয়তান। তাই তাকে শেষ করা খুবই দরকার। আসলে ডগস অফ ওয়ারও এতদিন ধরে বোরোডিনের প্ল্যানের বিরুদ্ধেই ছিল, তবে প্রাণের ভয় কিছু করে উঠতে পারেনি। কিন্তু এখন মার্কিন সেনাদের সাথ পেয়ে তারাও বোরোডিনকে ও তার পার্টিকেল কোলাইডারকে ধ্বংস করার জন্য বেকারদের সাথ দিতে রাজি হয়ে যায়। এমন সময় বোরোডিন খবর পায় যে তার সেনারা ঘাঁটিতে একটা ছোট্ট শিশু টিরেক্সকে বন্দি করে রেখেছে, অর্থাৎ বিপদ আসন্ন। এবং তার সন্দেহ সঠিক হয়। বাচ্চাকে বাঁচাতে ছোট টিরেক্সের বাবা মা মানে ওই ডাইনোসর এসে পুরো ঘাঁটি তছনছ করে বহু সোভিয়েত সৈন্যকে মেরে ফেলে। এই বিশৃঙ্খলার সুযোগে লিওন ঘাঁটির চারপাশে বিস্ফোরকগুলো বসিয়ে দেয়। এদিকে কর্নেন বোরোডিনের বিরুদ্ধে থাকলেও সে কোনোদিন মার্কিনদের সহায়তা নেবে না, কারণ আমেরিকানরাই তার বাবা মাকে শেষ করেছিল। তাই সে টিরেক্সের থেকে পালানোর সময় ঘাঁটির বাইরে এলে মার্কিন সেনা মিলারকে দেখতে পেয়ে তার উপর আক্রমণ করে বসে। এমন সময় সে খবর পায় যে সোফিয়া ও বেকার ইতিমধ্যে ডগস অফ ওয়ারের সাহায্য নিয়ে রিঅ্যাক্টরের পাওয়ার ফিড কেটে দিয়েছে, মানে এখন শুধু বিস্ফোরণ ঘটানো বাকি। তাই মিলার তার জীবনের পরোয়া না করে গ্রেনেডটাকে ট্রিগার করে দিলে একটা বিশাল বিস্ফোরণ হলে তাদের প্ল্যান সফল হয়, মানে পার্টিকেল কোলাইডার এখন পুরোপুরি অকেজো। এরই মধ্যে জেরিকো চপারে পার্টিকেল কোলাইডারকে হাতানোর জন্য তার মার্কিন সেনাবাহিনী নিয়ে উপস্থিত হলে এক ঝাঁক র্যাপ্টার এসে পুনরায় ঘাঁটিতে আক্রমণ করলে বোরোডিন, নিকিতা ও ইলাই মারা যায়। বেকার বুঝতে পারে সোফিয়া, জেভিয়ার ও সের্গেইকে বাঁচাতে হলে একজনকে প্রাণের বলিদান দিতেই হবে।
আর এই গোটা মিশনের লিডার যেহেতু সে, তাই ও সিদ্ধান্ত নেয় বাকিদের বাঁচানোর। এই কারণে বেকার সেখানে থেকে গেলে সোফিয়া, লিওন, জেভিয়ার ও সের্গেই জেরিকো চপারের কাছে পৌঁছলে তাদের নিয়ে চলে যায়। তবে কোলাইডার ধ্বংস হয়ে যাওয়ায় জেরিকো তাদের উপর প্রচণ্ড রেগে যায়, কারণ এটা থাকলে ঠান্ডা যুদ্ধে মার্কিনদের আধিপত্য অনেক বাড়তে পারত। যদিও এখন আর কিছুই করার নেই। পরের দিন সকালে জেরিকো খবর পায় যে তাদের আর্মি ক্যাম্পেও ইতিমধ্যে অনেক ডাইনোসর ঢুকে পড়েছে। অর্থাৎ ডাইনোসরেরা এখন জঙ্গল ছেড়ে বাইরের দুনিয়াতেও ছড়িয়ে পড়তে শুরু করেছে। এর মানে আমেরিকা বা সোভিয়েত কেউ এই বিপর্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবে না। অহংকার, সামরিক লোভ আর প্রযুক্তির অপব্যবহার সব মিলে বোরোডিন এমন এক শক্তি তৈরি করেছে যা মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। অর্থাৎ এক নতুন যুগের সূচনা হতে চলেছে, যেখানে মানুষ আর ডাইনোসরেরা একসাথে বসবাস করতে শুরু করবে। আর এইখানে শেষ হয় আজকের মুভি প্রিমিটিভ ওয়ার।